এখন বেরিয়ে পড়লাম আগ্রা ছেড়ে, এবার আমরা লখনৌয়ের দিকে যাচ্ছি। এইদিকে হচ্ছে তাজমহল, শিল্পী গ্রাম, আর সোজা ফতেহাবাদ রোড, যেদিক দিয়ে আমরা আবার যাব। আসলাম পেঠার দোকানে पेठा केनार जन्ने। ये हानी वाला कोई शुगर है क्या? पेठा सारा ही हनी वाला है हमारे पास तो। सारा ही हानी, मतलब शुगर वाला कुछ नहीं है? ये आता है फिर ये वाला। और हनी वाला कौन सा? बड़े पीस वाला। अच्छा, और हनी वाला कौन सा है? ये सारा हनी का। ये कोकोनट है, ये केसर है, ये प्लेन है, ये केसर मैंगो है। ये केसर वाला क्या प्राइस है? 380। इसको एक दे दीजिए, और एक शुगर वाला दे दीजिए, नॉर्मल छोटा वाला जो है। हाँ नहीं, एक पैकेट से ही हो जाएगा बस, और कुछ नहीं। पंछी पेठा। আমরা এখন আবার পেঠা কিনলাম। এখানে তো আগ্রার পেঠা বিখ্যাত, এটা না কিনলে তো হবে না, তাই আমরা কিনলাম। কিনে এবার আমরা যাচ্ছি, এগোচ্ছি। সারা ঠিক আছে, অল সেট। বাই বাই আগ্রা। অনেক দিনের স্বপ্ন ছিল তাজমহল দেখবো, এত ঝটিকা ভাবে হয়ে যাবে সেটা কখনো ভাবাই যায়নি। তাজমহল আমাদেরকে এরকম ভাবে এত সুন্দর ভাবে দেখিয়ে দেবে। তবে তাজমহল, আগ্রা এসে তাজমহল দেখা ছাড়া আর কোনো কাজ আছে বলে তো মনে হয় না। মানে তাজমহল দেখা হয়ে গেলে আর আগ্রায় থাকার কোনো মানেই হয় না। আর আজকে শুক্রবার, আজকে আগ্রা বন্ধ, টোটালি বন্ধ। ওদের শুক্রবার দিনে তাজমহলও বন্ধ থাকে, আগ্রার তাজমহলের পেরিফেরির সমস্ত 4-5 কিলোমিটারের মধ্যে দোকানপাটও বন্ধ থাকে। মানে আগ্রায় আজকে কিছুই করার নেই। আমরা বেরিয়েও যাচ্ছি। এখানে প্রচন্ড গরম, সব থেকে বড় কথা। আমরা এত ঠান্ডা থেকে নেমেছি, এসে রীতিমতো কষ্ট হচ্ছে আমাদের। তো যাই হোক, আমরা এগোচ্ছি। লখনৌয়ে গরম হবে, এরপরে সবই গরমই হবে। আস্তে আস্তে গরমটা সহ্য করতে হবে আর কি। এমনিতে কিন্তু তাজমহল রিলেটেড যে রাস্তাটা, আমরা তো সেই রাস্তা দিয়েই যাওয়া আসা করলাম, আর তো আদার্স জায়গায় যাইনি। সেই জায়গাটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, বেশি মানে কনজেশনও নেই, ট্রাফিক নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। আর বাকি এরিয়াগুলো তো আমরা যাইনি, কাজেই জানিও না। তো কিন্তু এই যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, এই রাস্তাটা, এখানে কিন্তু বড় বড় সব হোটেল, রেস্টুরেন্ট আছে, বড় বড় ফার্ম হাউস, ব্যাংকয়েট সব আছে। আর রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে একটা অদ্ভুত জিনিস, এখানে কিন্তু চৌরাস্তার মোড়েও সিগন্যাল নেই। সবাই যে যার নিজের মতোই সিগন্যাল মানছে, নিজেরাই নিজেদের মতন করে সব অ্যারেঞ্জ করছে। একটাই সিগন্যাল আছে, একদম তাজমহলের ঢোকার আগে একটা সিগন্যাল আছে, যেটা তাজমহলের ঢোকার এন্ট্রি পয়েন্ট। বাকি কিন্তু আর কোথাও কোনো সিগন্যাল দেখছি না। বা আদারওয়াইজ এমনি আগ্রার রাস্তাঘাট খুব চওড়া আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা তো তাজমহলের সংলগ্ন, হ্যাঁ, ইস্ট গেটের দিকটা, এটা তাজমহল সংলগ্ন। এটা একটা বড় হোটেল শৌরিয়া, হাইওয়ের উপরে। এই আমরা হাইওয়ে ধরতে চলেছি। হাইওয়ে না, ইনার রিং রোড। এটা আগ্রা ইনার রিং রোড। In 3 kilometers, take the exit toward Agra, Lucknow Expressway. এখন 3 কিলোমিটার আগ্রা ইনার রিং রোডে থাকবো। মথুরা, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, নয়ডা, দিল্লি। ওই দিকটাতে চলে গেছে জয়পুরের দিকে, পিছনের দিকটা। এই রাস্তাটাই আবার এগিয়ে পিছনের দিকে, আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকটা স্ট্রেট গেছে গোয়ালিয়র, জয়পুর। আমরা যাব ঠিক ওই দিকটাতে, এই উল্টো রাস্তা ধরবো না, আমরা এইভাবে একটা সার্কেল কেটে ওইদিকে ডান দিকে চলে যাব। ডান দিকটা চলে গেছে বারাণসী, লখনৌ, বারাণসী, কলকাতা। এই হচ্ছে 500 মিটার দূরে আমাদের এই এক্সপ্রেসওয়েটা, লখনৌ যাওয়ার, আগ্রা থেকে লখনৌ যাওয়ার এক্সপ্রেসওয়ে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। Take the exit toward Agra, Lucknow Expressway. এই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আমরা ধরছি। Continue for 239 kilometers. এখান থেকে 320 কিলোমিটার হচ্ছে লখনৌ। কি দারুণ লাগছে রাস্তাটা। এই রাস্তাটা নাকি খুব ভালো রাস্তা, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রাস্তা। লাইট গুলো কি সুন্দর করে লাগানো, রাত্রিবেলাও ভালো লাগবে এই রাস্তাটা। এই দিক দিয়ে আবার আমরা এসেছিলাম আর কি,
যেটা দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়ে, মানে যমুনা এক্সপ্রেসওয়ের মানে একটা স্টেজ আর কি, শেষের দিক। এই আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। এখানে স্পিড লিমিট 100, হেভি ভেহিকলস তো নয়, বড় গাড়ি যেগুলো হেভি ভেহিকলস নট অ্যালাউড সেগুলো 80, আর কার গুলো হচ্ছে 100 স্পিড লিমিট। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে চলছে গাড়ি, একদম প্লেনের মতো লাগছে, ফ্লাইটে বসে আছি মনে হচ্ছে। কালকে আমার বাবা বলছিল একদমই তাই, আজকেও তাই মনে হচ্ছে। তো তোমার কেমন লাগছে? আমি তো ক্রুজ সেট করে রেখে দিয়েছি 100, যেহেতু স্পিড 100-এই পুরো রেখে দিয়েছি, দিয়ে শুধু বসে রয়েছি। আর যে গাড়িগুলো 100 এর কমে যাচ্ছে তাকে শুধু রাইট লেন দিয়ে ওভারটেক করে নিচ্ছি, ব্যাস আর কিছু না। তারপর আবার মিডল লেনে চলে আসছি, আর কোনো কাজ নেই। এটা যে সবাই বলে একটা ড্রিম রাস্তা, কি মনে হচ্ছে? এই তো সবে শুরু হলো, দেখা যাক। কালকেরটা তো সত্যি ড্রিম ছিল, গতকালকেরটাও, এবার এটাও তো সেরকমই শুনেছি। এটা তো নাকি যমুনা এক্সপ্রেসওয়ে থেকেও ভালো রাস্তা বলেছে, শুনেছি। যদি আমার কিন্তু এখনো মনে হয়নি যমুনা এক্সপ্রেসওয়ে আরো ভালো মনে হয়েছে এখনো। দেখা যাক। যমুনা এক্সপ্রেসওয়েটা দারুণ ছিল, আর পূর্বাঞ্চলও দারুণ। না, এই রাস্তাটা আমি এখনো পর্যন্ত যেটা ফিল করছি, এই রাস্তাটা ভালো। তার কারণ এটা কংক্রিটের না, কংক্রিটের হচ্ছে গিয়ে টায়ারের একটু বেশি ঘষাটা লাগে, তাতে সেই স্মুথনেসটা অতটা হয় না, বা কামড়টা সেরকম হয় না। এটা হচ্ছে কি পুরোটাই পিচের, কাজে এটা আরো ভালো হওয়ারই কথা। দেখা যাক। এখনো পর্যন্ত কংক্রিট পাইনি, পুরো এখনো পর্যন্ত যেটুকু এসছি 3-4 কিলোমিটার পুরোটাই পিচের, এবং রাস্তার উপর চিকচিক চিকচিক করছে একেবারে। বাইরের ভিউটা দেখার মতো। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, সাইডে রেলিং দেওয়া রয়েছে, যাতে করে বাইরে থেকে হঠাৎ করে কেউ না চলে আসতে পারে। পশু এখানে ভীষণ নীলগাই চলে আসে, তো নীলগাই বা এমনি গরু টরু, তারপরে বজরংবলী কি জয়, এইগুলো আছে। এখানে কি সুন্দর হনুমানজির মূর্তি, বিশাল বড়, জয় বজরংবলী। রামসীতাকে বুকের নিয়ে। তবে আমরা অনেকটাই উত্তর ভারতে তো অনেকটাই কভার আপ করলাম। খুব ভালো কাজ হয়েছে রাস্তাঘাটের, মানে সত্যি বলার মতো। ন্যাশনাল হাইওয়ে গুলো অনেক অনেক ইমপ্রুভ করেছে, খুবই ভালো কাজ হয়েছে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এর প্রথম টোল আসছে, সামনেই টোল। এই যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে টোল। এখানে কত টাকা বোঝা গেল না, কোথাও লেখা নেই। অটোমেটিক নাকি? না, ভেতরে রয়েছে একজন, দাও অটোমেটিকই আর পুরো বিদেশের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরো 5-7 বছর পরে আরো ভালো হয়ে যাবে রাস্তা। সেন্ট্রাল গভর্নমেন্ট সত্যিকারেরই খুব ডেভেলপমেন্ট করছে ন্যাশনাল হাইওয়ে। এটা মানে একদম নিউট্রালি বলছি, নিরপেক্ষভাবে। সত্যি ডেভেলপমেন্ট এরকমই হওয়া উচিত। হ্যাঁ, আমরা ফিল করছি এটা, আমরা নিরপেক্ষভাবে বলছি। যে একটা কান্ট্রি তখনই উন্নতি হবে যখন তার রাস্তা উন্নতি হবে, কানেক্টিং রোডওয়েজ যখন রোড যখন উন্নতি হবে, কমিউনিকেশনস যখন ইনফ্রাস্ট্রাকচার, বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার যখন উন্নতি হবে, তখন সেই কান্ট্রির ডেভেলপমেন্ট হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কাজে এইরকম রোড যখন হবে তখন সেখানে উন্নতি হতে বাধ্য, দেশ ঠিক এগোবে। আর তার থেকে বড় কথা, এগুলো তো টুরিস্ট স্পট, ফলে এইগুলো যত, এইসব রাস্তাঘাটগুলো যত উন্নতি হবে তত তো বাইরের টুরিস্টরাও আসবে, অ্যাট্রাক্টেড হবে, ফরেন রেভিনিউ আর্ন হবে। আমরা বাকি ছেড়ে দিলাম, কিন্তু প্রায় 2500 কিলোমিটারেরও বেশি রান হয়ে গেছে, 3000 কিলোমিটার অলমোস্ট হয়ে গেছে। তো পুরো রাস্তা কিন্তু দারুণ, বিহারটুকু বাদ দিয়ে বাকি পুরো রাস্তা ভালো, একদম এক্সেপ্ট বিহার, বাকি সমস্ত রাস্তা ভালো। আর বিহারেরটা এক্সেপশনালি খারাপ,
এবং সেগুলো লোকাল লোকেদের জন্যই খারাপ হয়েছে, নাহলে হতে পারে না এরকম। বাকি সমস্ত স্টেটের রাস্তা ভালো। আর আরেকটা জিনিস আমরা যেটা কালকে তাজমহলে গিয়ে শুনছিলাম, যেটা খুব ভালো লাগলো, একটা প্রশাসকদের এরমই হওয়া উচিত, অ্যাডমিনিস্ট্রেটরদের, সেটা হচ্ছে যে আমাদের যে গাইড, সে আগে কোভিডের আগে চাইনিজদের এন্টারটেন করতো, চাইনিজদের গাইড করতো। কোভিডের পর থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ায় চাইনিজ ট্যুরিস্ট আসা টোটালি বন্ধ আজকের দিন অবধি। এটা কিন্তু একমাত্র খুব ইম্পর্টেন্ট পার্সন ডেলিগেটস ছাড়া এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়াতে চাইনিজ কোনো জেনারেল পার্সন অ্যালাউ হচ্ছে না। তাদের অনেক ছানবিন করে অ্যালাউ করা হচ্ছে যদি কোনো কারণে কেউ আসে, কোনো ট্রিটমেন্টের জন্য বা কোনো ফরেন ডেলিগেটস, কোনো রকম কোনো ডিপ্লোম্যাটিক কোনো কারণে আসা বা বিজনেস ক্লাসে কোনোভাবে আসা, যেখানে কোনো আর কি ইন্ট্রা কান্ট্রি কোনো ট্রেডিংয়ের ব্যাপার আছে। এছাড়া কিন্তু নর্মাল মানে জনগণ যারা, তাদের কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়াতে অ্যালাউ করা হয়নি। এটা কিন্তু শুনে আমার খুব ভালো লাগলো, কারণ একজন প্রশাসক হিসেবে একটা দেশকে মানে বাঁচিয়ে রাখা, মানে দেশের সেফটি সিকিউরিটি, এটা খুব দরকার। তো এইটা আমরা জানতামও না, কালকেই শুনলাম তাজমহলে গিয়ে। তো এগুলো খুব ভালো, বেশ কিছু কিছু যেগুলো ভালো সেগুলোকে তো ভালো বলতেই হবে। তো এগুলোই আমাদের খুব ভালো লেগেছে। একটা দেশের প্রশাসকদের এরকমই হওয়া উচিত। এখানে ক্যামেরা বসানো আছে, সার্ভেলেন্স ক্যামেরা। তোমার 35, 94? না 100-এ চলছে না, 94 দেখালো তো, আগেরটা 35 ছিল। তুমি যে ক্রস করলে 94 হলো। মানে এখানে যে 100 আমি সেট করে রেখেছি, 100 মানে এর হচ্ছে গিয়ে 5% আপ ডাউন হয় আর কি, মানে 5% কম থাকে আর কি, আপ ডাউন না, কম থাকে। 94-95 হওয়ার কথা। রাস্তার সাইডগুলো একদম পুরো গাছে গাছে ভর্তি, এত গাছ। ডিভাইডার গুলোতেও, যাতে উল্টো দিক থেকে গাড়িগুলো আসলে রাত্রিবেলা চোখে না আলো পড়ে, তার জন্য ডিভাইডার গুলো একদম গাছ দিয়ে পুরো সাজানো। যমুনা নদী, তার উপর দিয়ে একটা ব্রিজ, আমরা সেই ব্রিজ ক্রস করছি। যমুনা নদীটা কিছু তো বেঁকে বেঁকে এসছে। এখানে দুটো গাড়ির মধ্যে 70 মিটার দূরত্ব রেখে চালাতে বলছে। সেটা আগে কালকেও ছিল যমুনা এক্সপ্রেসওয়ে। ইটাওয়া আর ফিরোজাবাদ দুটোই বাঁদিকে 2 কিলোমিটার পরে এক্সিট, ওইদিকে চলে যাবে সোজা লখনৌ। ফার্স্ট এক্সিট এখানে হচ্ছে কি এটা ফিরোজাবাদ, এরপরে 1 কিলোমিটার পরে হচ্ছে সেকেন্ড এক্সিট হচ্ছে কি ইটাওয়া। এই সাইডে কি সুন্দর পুরো ধানের ক্ষেত। এই রাস্তায় এই প্রথম রেস্ট নেওয়ার এরিয়া, তাও সেটা 100 কিলোমিটার পরে, যে কিলোমিটার 100 কিলোমিটার পরে একটা রেস্ট এরিয়া। এই নিচের দিকটা সার্ভিস রোডে নেমে গেছে, এই দিকে। এখানটা রেস্ট এরিয়া, সামনে সব ফুড প্লাজা টাইপের, এইখান দিয়ে যাওয়া যাবে। এই হচ্ছে কাশফুল, এখনো হয়ে আছে। এই রাস্তাতে প্রচুর কাশফুলের গাছ আছে। এই যে বাঁ দিকটা চলে গেছে প্রয়াগরাজ, মানে এলাহাবাদ আর চিত্রকূট, আর সোজা লখনৌ, অযোধ্যা আর লখনৌ। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, এই বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েটা দিয়ে এলাহাবাদ, চিত্রকূট এগুলো যাওয়া যায়। চলে যাচ্ছে যে হলুদ যে কন্টেনারটা যাচ্ছে, কন্টেনার নিয়ে
ওই রাস্তাটা ঘুরে এইদিকে চলে যাচ্ছে, এই যে ডান দিকে উপরে। এই সামনে উপরেরটা বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। তো সরাসরি কি আমরা বেনারসে পৌঁছাবো? না, লখনৌ। আর বেনারসে? বেনারসে রাত হয়ে যাবে, 8টা হয়ে যাবে। বাবা অত লং রাইড করবে? হ্যাঁ, হ্যাঁ এরকমই তো হাইওয়ে, পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তো। আমরা এখন কনৌজ ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছি, এটা কনৌজ। কানপুর, লখনৌ, কনৌজ তো এখন চলছেই, এগুলো সব সোজা যাওয়ার আর কি রাস্তা। এই জায়গাটা ফসল তুলে নিয়েছে সব, গ্রিন নেই, আর শুধু এই গ্রিন গ্রিন বড় বড় গাছ। 100 কিলোমিটার আগে ছিল, আবার এই 100 কিলোমিটার পরে রেস্ট এরিয়া আসছে। 100 কিলোমিটার না, তারপরে চলে এসেছি আমরা প্রায় কতটা, এখানে লেখা আছে বলে দিচ্ছি, 500 মানে 220 বা এরকম কিছু, মানে 120 মনে হয় চলে এসছে অলরেডি। কত কিলোমিটার এখানে লেখা থাকবে, এখানে প্রত্যেকটা রাস্তায় লেখা রয়েছে, বেশ পয়েন্ট করে করে লেখা রয়েছে। এই যে এখানে লেখা রয়েছে 216, মানে 100 কিলোমিটারের মাথায় ছিল, তারপর 218 কিলোমিটারের মাথায় রয়েছে। মানে 118 কিলোমিটার কিচ্ছু নেই, কোনো চা খাওয়ার দোকান থেকে শুরু করে কিচ্ছু নেই। এই 1 কিলোমিটার পরে আবার আছে। এর বাদিকে হচ্ছে এক্সিট আছে কানপুর আর কনৌজের জন্য। কনৌজ অনেকক্ষণ শুরু হয়ে গেছে, কনৌজ প্রপার টাউনটা। ইয়া ফুড প্লাজা, ফুড কিং লেখা আর কি, সামনেই পার্কিং আছে। এখন আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের উপরে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের উপরে, ওদের ওখানে তো কোনো 100 কিলোমিটারের গ্যাপে গ্যাপে রেস্ট এরিয়া, মানে চা কফি এসবের এক একটা করে মানে এরিয়া করা। তো আমরা সেখানেই এসেছি, একটা ফুড প্লাজার মতো করা, তো সেখানে এসেছি, বিশাল এরিয়া, এবং সেখানে আমরা এখন চা খাবো। এখানে চা খাওয়ার আর কোনো অপশান নেই, 45 টাকা, 80 টাকা, 70 টাকা দিয়ে চা খেতে হচ্ছে। এই টোটাল এক্সপ্রেসওয়ে, কি যমুনা এক্সপ্রেসওয়ে, কি পূর্বাঞ্চল, কি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, সবেতেই এরকমই সিস্টেম। ওখানে 100 কিলোমিটার, এইখানে তো এক্সট্রিম, মানে 100-150 কিলোমিটার পরে পরে এক একটা প্লাজা। তো আমরা চা খাচ্ছি এখন, আর তারপরে আবার এগোবো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে তবু একটু ওই 40-45 কিলোমিটার গ্যাপে গ্যাপে ছিল, কালকেও ছিল মোটামুটি যমুনা এক্সপ্রেসওয়েতে, কিন্তু লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে মানে 100-150 কিলোমিটারের গ্যাপে গ্যাপে এক একটা এরকম ফুড প্লাজা। তো আমরা এবারে চা খাচ্ছি, এই দোকানটা থেকে আমরা চা খাচ্ছি, chaat&chai.com। এই যে এইখানে চায়ের দাম 45 টাকা, এখানে আরও অনেক কিছু আছে, চা বানিয়ে দিচ্ছে পুরো। আগে কুপন করতে হয় এখানে, তারপর যা। আর আমার বারিস্টায় যাচ্ছে, কিছু কিনবে, ওকে, দাদু বারিস্টা থেকে কিছু কিনে দেবে। চা খাই, একটু রেস্ট নিই। আজ আমরা বারাণসী অবধি যাবো, সেরকম ইচ্ছা ছিল, তাই ঠিক ছিল লখনৌতে যাবো, তারপর এখন ভাবছি যে বারাণসী যাবো। এখান থেকে হরদই, উন্নাও, এইসব জায়গাগুলো আদিকে চলে গেছে। উন্নাও হচ্ছে 500 মিটার গেলে সেই রাস্তাটা দিয়ে এক্সিট করলে উন্নাও, আর হরদইও কাছাকাছি। হরদই নামটা খুব শোনা, কারণ ট্রেনে করে গেলে হরদই স্টেশনটা খুব কমন, পরিচিত আর কি, মনে থাকে, যেহেতু হরিদ্বারের মতো শুনতে লাগে, তার জন্য হরদই নামটা মনে থাকে। এটা নৈনিতাল যাওয়ার পথে পড়ে, লখনৌ থেকে নৈনিতাল কাঠগোদামের দিকে রাস্তা, মনে হয় যেন হরিদ্বারেই যাচ্ছি হরদই নামটা শুনে। এই যে এই দিক দিয়ে চলে গেছে উন্নাও, হরদই, এই রাস্তাটা দিয়ে। আমরা কিন্তু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে অলমোস্ট কভার আপ করে ফেলেছি। এই এক্সপ্রেসওয়েতে ফার্স্ট টোলটা ছিল 20 টাকার। এত ভালো এক্সপ্রেসওয়েতে পরে নিশ্চয়ই বেশি কাটবে, কারণ খুবই ভালো। আর যারা মাঝখান দিয়ে এক্সিট করবে তাদের তো 20 টাকা দিয়েই এতটা কভার আপ হয়ে যায়। না না, প্রত্যেকটা এক্সিটের হচ্ছে কি টোল রয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওই প্রথমে এন্ট্রির সময় 20 টাকা কাটছে। এখান থেকে লখনৌ 81 কিলোমিটার আর বাকি। ও এক্সপ্রেসওয়েটা এখনো কন্টিনিউয়েশনই আছে। এই যে এইটা হচ্ছে কি, আচ্ছা এইটা হচ্ছে কি এয়ারফোর্সের রানওয়ে করে রেখে দিয়েছে, মাঝখানে এগুলো ব্যারিকেড গুলো তুলে নিতে পারবে।
তার জন্য এই 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 এক্সপ্রেসওয়েতে রানওয়ে রয়েছে, এই যে রানওয়ে, এই রানওয়েতে আমরা এন্ট্রি করলাম। এয়ারপোর্টের রানওয়ে, এয়ারফোর্সের এয়ারফোর্সের রানওয়ে, স্পেশাল যদি কোনো ল্যান্ডিং এর দরকার হয় তার জন্য। এটা আমাদের পশ্চিমবঙ্গেও আছে, খড়গপুরে পড়ে আর কি। পুরী যাওয়ার সময় দেখেছিলাম, এই বেলদার কাছে আছে এটা। এখানে রয়েছে একটা, শ্রীনগর যাওয়ার পথে আমরা একটা দেখেছিলাম, সেখানেও ছিল এরকম, মাঝখানে ব্যারিকেড গুলো জাস্ট তুলে নেবে। এগুলো টেম্পোরারি ব্যারিকেড রয়েছে, যার জন্য এগুলো ট্রেনে করে তুলে নিতে পারবে। অনেকটা স্ট্রেচ। এটা প্লেন নামলে পরে, এয়ারফোর্সের প্লেন নামা বা ফাইটার প্লেন নামলে পরে, এগুলো তো এমার্জেন্সি কারণেই এই সমস্ত। এটা বলছে বঙ্গার মাউ এয়ার স্ট্রিপ, নাসিরপুর বি খান। এটা এয়ার স্ট্রিপ। এটা সারা দেখ, এখান দিয়ে প্লেন নামবে, সেই রাস্তা। হ্যাঁ, তার জন্য এই জায়গাটা সেরকম ভাবে করা। তো বিমান, এয়ারফোর্সের প্লেন গুলো, ফাইটার প্লেন গুলো, প্লেন নয়, সিভিলদের প্লেন নয়, ফাইটার প্লেন গুলো এখানে নামবে, তখন এই মাঝখানে এগুলোকে তুলে দেবে, দিয়ে অতটা চওড়া হয়ে যাবে পুরো রাস্তাটা, তখন এমার্জেন্সিতে যদি দরকার পড়ে। এখানে ল্যান্ডিং করবে। হ্যাঁ, কখন করবে? যদি কখনো দরকার পড়ে আর। এইদিকে নৈমিষারণ্য যাওয়ার সময় পড়েছিল, আর এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়েও যাওয়া যাবে আর কি। নৈমিষারণ্য একটা হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র এবং টুরিস্ট স্পট, আর একটা অরণ্য, ফরেস্ট আর কি। এটা আমরা যাওয়ার সময় বলেছিলাম নৈমিষারণ্য সম্বন্ধে, যার 1 কিলোমিটার নৈমিষারণ্য। 1 কিলোমিটার পরে এক্সিট। হ্যাঁ, এই দিকটা পুরো ফরেস্ট এরিয়া। এই হচ্ছে সার্ভেলেন্স ক্যামেরা। লখনৌ আসতে আর 28 কিলোমিটার বাকি। এবার আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছেড়ে দিচ্ছি, আর 3 কিলোমিটার পর থেকে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে নর্মাল লখনৌর যে স্টেট হাইওয়ে সেটাতে ঢুকবো। এটা হচ্ছে লখনৌ। আমরা এবার লখনৌ সিটিতে আমরা ঢুকতে চলেছি। যদি আমরা সিটিতে ঢুকবো না, বাইরে বাইরে দিয়ে যাব। এখানে 50 স্পিড লিমিট। এখানে এক্সপ্রেসওয়ে এন্ড হলো, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এন্ড হয়ে গেল এখানে। আমরা লখনৌতে লাঞ্চ করব, করে আবার এগোবো। আমরা এখন লখনৌ সিটির ভিতর ঢুকেছি, কারণ সারার ইচ্ছে বিরিয়ানি খাওয়াবে লখনৌর। আমাদের লখনৌতে থাকার আজকে কথা ছিল, কিন্তু তারপরে ঠিক হলো আরো একটু এগিয়ে যাওয়া হবে, যদি বেনারস পর্যন্ত যাওয়া যায় তাই যাওয়া হবে। তার জন্য লখনৌ সিটিতে খাওয়া, বিরিয়ানি কোথায় খাওয়া যায় সেই জন্য লখনৌর দিকে আমরা এগোচ্ছি। আমরা বারাণসীর দিকে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 230 ধরে। আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরছি। এই হচ্ছে মায়াবতী পার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিকে এই যে রামাবাই আম্বেদকর ময়দান, বাঁ দিক দিয়ে চলে গেছে রাইবেরেলি। এটা হচ্ছে রামাবতী পার্ক, এই মায়াবতী পার্ক। এখানে আম্বেদকর ইউনিভার্সিটি আছে। দিল্লি 518 কিলোমিটার এখান থেকে, বারাণসী 278 সোজা গেলে। বাঁ দিকটা কানপুরের দিকে চলে গেছে, এই যে বাঁ দিকের রাস্তা, এই রাস্তাটা কানপুরের দিকে চলে গেছে, কিন্তু আমরা ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা আবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে চলেছি। এই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবার ধরছি, এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। ব্যাস, এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমরা ধরে নিলাম। যাওয়ার সময় এখান দিয়ে গেছি। আমার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরা হলো, এখানে স্পিড লিমিট 100।
এই এক্সপ্রেসওয়ে গুলোতে প্রত্যেক সময় দুটো গাড়ির মধ্যে ডিস্টেন্স 70 মিটার রাখতে বলছে। এখান থেকে হলো 3 ঘন্টা 172 কিলোমিটার। এবারে আবার একটা টোল আসছে, এটা ন্যাশনাল হাইওয়ে 330 টোল নিশ্চয়ই। এই রাস্তাটা এই সুলতানপুর, প্রতাপগড়, প্রয়াগরাজ সব এইদিকেই গেছে। সামনে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাচ্চা ছেলে, মানে আছে, বাইক থেকে পড়েছে। এইখানেও একটা কেউ পড়েছে, ওটা এই বাইক থেকেই পড়েছে, বাচ্চাটা পড়ে গেছে। কি কাণ্ড। আমরা এখন প্রায় 6:24 বাজে, একটা সাংঘাতিক প্রসেশনের মধ্যে ফেসে গেছিলাম। তো সামনেই একটা, এটা হচ্ছে উত্তরপ্রদেশ বিধানসভার কোনো মন্ত্রীর গাড়ি, পুলিশ কর্ডন করে নিয়ে যাচ্ছে। তো বাই চান্স ওদের ওই কনভয়ের পিছন পিছন আমাদের গাড়িটাকে সারা বাবা ঢুকিয়ে দিতে পেরেছে, নাহলে পুরো ফেসে থাকতাম, ওই স্টাক হয়ে থাকতাম একদম। পুরো 4 ধার দিয়ে প্রসেশন বেরিয়েছে। তো আমরা এখন বেগে তার পিছনে ছুটছি, যাতে কোনোভাবেই আর না আটকা পড়তে হয়, এদের পিছন পিছন আমরা যাতে যেতে পারি। বেনারসের দিকে যাচ্ছে। এই যে সামনে পুলিশ কর্ডন করে নিয়ে যাচ্ছে, মাঝখানে আর একটা একটা বাচ্চা ছেলে আবার পড়ে গেছিল বাইক থেকে রাস্তায়, আবার এই পুলিশের গাড়িটা থামলো, থেমে আবার ওকে ওঠালো টোঠালো। সামনে একটা কিয়া গাড়ি আছে, এটা ওদের কিনা জানি না, আর তারপরেই আমরা, এই দুটো, আর বাকি দুটো, সামনে একটা পিছনে একটা পুলিশের গাড়ি, মাঝখানে ওই মন্ত্রীর গাড়ি। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 731 দিয়ে চলেছি, প্রচন্ড বেগে ওরা চলেছে, আর আমাদের গাড়িও সেইরকম বেগে ছুটছে। সামনে পুরো কুয়াশা, দেখছি সাংঘাতিক কুয়াশা এই সন্ধ্যেবেলা। এটা টোল, এই একটা টোল 130 টাকা পড়লো। মন্ত্রীরা তো টোল দেয়নি, মানে এগিয়ে গেছে, আমাদের টোল দিতে হচ্ছে স্বাভাবিকভাবে, সাধারণ মানুষ আমরা, আবার তাদেরকে ধরা হচ্ছে। আজকে পূর্ণিমার পরের দিন এই আকাশের চাঁদ মনে হচ্ছে টিপ পড়ে আছে। বেনারস থেকে আমরা এখন 70 থেকে 75 কিলোমিটার দূরে আছি। রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খেতে, চা আর পকোড়া, পেঁয়াজের পকোড়া, এই খাবো আমরা একদম হাইওয়ের ধারে। এই যে হাইওয়ে দিয়ে আমাদের গাড়িটাও দাঁড়িয়ে আছে, আর হাইওয়ে দিয়ে যাচ্ছে বাস। হাইওয়ের ধারে এই চায়ের দোকান, ধাপার মতো আর কি। আমরা এখানে এখন চা আর পকোড়া খাচ্ছি। বেনারস পৌঁছতে পৌঁছতে প্রায় 9টা হয়ে যাবে। তার আগে গোলাপ জামুন খেয়েছে, পকোড়া ভাজা হচ্ছে, চাও বানানো হচ্ছে। এই যে পকোড়া ভাজছে, এটা হচ্ছে বেনারস যাওয়ার আগে। বেনারস থেকে আর এই 56 কিলোমিটার আছে দূরত্ব, একটা টোল ন্যাশনাল হাইওয়ের উপরে। এইটা হচ্ছে আমুলের একটা ফ্যাক্টরি, বানাস, এই যে বানাস ডেয়ারি, বিশাল বড় ফ্যাক্টরি আমুলের, জৌনপুরের পরে, জৌনপুর আর বারাণসীর মাঝখানে। আমরা এখন বেনারসে ঢুকছি, এখন 8:15 বাজে। ভালোভাবে দেখা গেল না বোর্ডটা। এখান থেকে বিশ্বনাথ টেম্পল 7.5 কিলোমিটার। আমাদের কোনো হোটেল বুকিং নেই,
আমাদেরকে একটা হোটেল খুঁজতে হবে কার পার্কিং আছে এমন, একবারে প্রপার বিশ্বনাথ মন্দিরের কাছে তো গাড়ি যায় না, মানে বিশ্বনাথ মন্দির না, দশাশ্বমেধ ঘাটের কাছে। তো দেখা যাক কতটা কি কাছাকাছি কতটা থাকা যায়। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম বেনারসের একটা হোটেলে, মানে বেনারসে আমাদের কোনো হোটেল বুকিং ছিল না, বেনারসে কোনো হোটেল নেই, আর কার পার্কিংওয়ালা হোটেল বেনারসে পাওয়া যায় না, রেয়ার। যেগুলো আছে সেগুলো হাইওয়েতে অনেক দূরে, তো আমরা তো অনেক দূরে থেকে লাভ নেই, কারণ আমরা তো দশাশ্বমেধ ঘাটে বা বিশ্বনাথের মন্দির দর্শন করব, একটু কাছাকাছি খুঁজছিলাম যে আবার নাহলে যাওয়া আসা করতে হবে। কোনো রুম, কোনো হোটেলে কোনো রুম নেই, যেগুলো আছে সেগুলো কার পার্কিং নেই। অনেক খুঁজে খুঁজে একটা রুম পেলাম, যে হোটেল পেলাম যেটা বিশ্বনাথ মন্দির থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে। এবং আজ 19 অক্টোবর, আমরা বেনারসে আছি। কালকে আমরা বেনারসে এসে পৌঁছেছি প্রায় রাত 10টা, মানে বেনারসে ঢুকে গেছিলাম ওই 8টা পৌনে 9টা এরম সময়, 8:45 8:50 এরম সময়। কিন্তু আমাদের যেহেতু কোনো হোটেল বুকিং ছিল না, ফলে আমরা কোনো হোটেল ডাইরেক্ট ঢুকতে পারিনি, হোটেলগুলোতে খুঁজতে হয়েছে, এবং কোনো হোটেল পার্কিং হলে আমরা পাইনি ঠিকঠাক, মানে থাকার মতো। আর দু একটা পেয়েছিলাম, মানে এত গলির ভিতরে, সেখানে এই গাড়ি নিয়ে ঢোকানো তো যাবে, তারপর বের করার সময় যে কী হবে জানি না। তো আর প্রচণ্ড কনজেস্টেড কিছু কিছু গলি, সেখানে কিছু হোটেল আছে, সেখানে এই নতুন গাড়ি নিয়ে যাওয়া খুব মুশকিল। তো যাই হোক, আমরা আসলাম এই স্টেশন রোডের সামনেই, আমাদের খুব একদম কাছে স্টেশন, এই মেন রাস্তার উপরে এই হোটেলটায়। এই হোটেলটার নাম দ্য ট্রায়াম্ফ হোটেল। হোটেলটা এমনি ভালো, কার পার্কিং এরিয়া আছে, সামনে তো আছেই, আবার পিছনেও আছে। আর এমনিতে হোটেলটার কন্ডিশন ভালো, ভালো হোটেল। এদেরও হোটেল পুরো বুক ছিল, শুধু 2টো রুমই খালি ছিল, আর আমাদের 2টো রুমই লাগতো। তো এই 2টো রুম মানে ভালো, অনেক আরও সুপিরিয়ার কোয়ালিটির এদের রুম আছে, কিন্তু এই 2টো রুম অত ভালো কোয়ালিটিরও নয়, কিন্তু তবু আর কি এক রাতের জন্য চলে যায়। এমনি রুম টুম বড়। এই যে হোটেলে ঢোকার দরজা, মানে রুমে ঢোকার দরজা, আর তারপরে ঢুকেই হচ্ছে একটা বড় ওয়ার্ড্রপ, এখানে একটা গোদরেজের শেফও আছে। আর এই হচ্ছে টয়লেট, আলাদা ওয়াশ এরিয়া আছে, গিজার আছে, বেসিন আছে। এই হচ্ছে রুমটা কিন্তু বেশ বড়, অনেকটাই বড় রুম। কিং সাইজ বেড, 2 সাইডে 2টো বেড সাইড টেবিল, ইন্টারকম, সেন্টার টেবিল, 2টো বড় বড় বসার সোফা কাম চেয়ার যেটা, সেটা মিরর আছে, একটা বড় একটা ওয়ার্ক স্টেশন টাইপের। এখানে টি কফি মেকার সব আছে, টি কফি শেষেও ছিল। তো আর এগুলো হচ্ছে লাগেজ রাখার জায়গা, স্মার্ট টিভি, এসি, সুন্দর করে ডেকোরেট করা, ভালো। মানে হোটেলটা খারাপ নয়, কিন্তু আর একটু ভালো হলে ভালো হতো আমাদের। এক রাত্রের জন্য ঠিকই আছে। একটা সব থেকে বড় কথা, হোটেলটা কিন্তু খুব বড়, রুমগুলো বেশ বড়, অনেকটা বড়, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা কালকে এই হোটেল, কিন্তু দুঃখের বিষয় এদের একদিনই ছিল, আজকে থেকে আর নেই। এখানে কোনো হোটেলেই রুম নেই। কার পার্কিংওয়ালা যে হোটেলগুলো, এগুলো কোনোটাতেই কিন্তু এখানে রুম নেই, কারণ আগামীকাল এখানে আমাদের প্রাইম মিনিস্টার আসবেন, ফলে এখানে ম্যাক্সিমাম হোটেল বুক হয়ে আছে। তো যার জন্য এখন আমরা আবার অন্য হোটেল খুঁজতে যাব। তো আর কালকে এই কারণে আমরা এত টায়ার্ড ছিলাম, এই 10টার সময় হোটেলে ঢুকে ব্লগও এন্ড করা হয়নি, তো ওর জন্য কালকের কন্টিনিউয়েশনই এইটা। তো আজকে রুম টুরটা দিয়ে দিলাম। আর আমরা আমাদের এই রুমের সাথেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমরা এখন ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা আবার অন্য একটা হোটেলে থাকবো, আর 2 দিন থাকবো, আজকে আর কালকে। তো দেখা যাক, আজকেই দর্শন করে নিতে হবে, কারণ কালকে তো প্রাইম মিনিস্টার আসবেন, ফলে নিশ্চয়ই অনেক রেস্ট্রিকশন থাকবে, সব জায়গায় যাওয়াও যাবে না। তো যার জন্য আজকে আমরা চেষ্টা করব মন্দিরটা দর্শন করে নেওয়ার। ঠিক আছে, এরপরে কি কি হয় সবই দেখাবো, শেয়ার করব, কোন হোটেলে গেলাম সেটাও দেখাবো। আমরা এখন ট্রায়াম্ফ হোটেলে এসেছি। এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ব্রেড আছে, আলুর পরোটা, বড়া, ফ্রুটস আছে, কলা, বেশি ভেরিয়েশন নেই, ফ্রুট জুস আছে, কর্নফ্লেক্স আছে, মিল্ক আছে, আর টি কফি আছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে চেক আউট 11টায়। এখানে সমস্ত ভিআইপি দর্শন, মঙ্গল আরতি সব করানো হয়, ফরেন এক্সচেঞ্জ, বোট রাইড, স্টেশন অব দি ক্যাব, সব কিছুই করানো হয়।
आप लोगों का चेक इन कितने बजे होता है? मैम दोपहर में 2 बजे होता है। এখানে দুটোর সময় চেক ইন আর চেক আউট मैम मॉर्निंग 11 AM होता है। 11 AM এ চেক চেক আউট। मैम এই হচ্ছে হোটেল ট্রায়াম, দিনের বেলা লম্বা ঠিক আছে। এদের এই সামনে খানিক পার্কিং আছে, 4-5টা গাড়ি ঢুকবে, আর 5টা না 6টা গাড়ি ঢুকে যাবে। আবার এদের ব্যাক সাইডেও পার্কিং আছে। এই যে এই বিল্ডিংটা হচ্ছে এদের, এই মাল্টি স্টোরিটা, এই মাল্টি স্টোরি বিল্ডিং এবং হোটেল দুটোই হচ্ছে এই ওনারের। তাহলে ওই মাল্টি স্টোরি বিল্ডিংয়ের যে পার্কিং সেইখানেই ওই গাড়ি পার্কিং করা যায়। আমাদের গাড়িটা ওই পার্কিংয়েই ছিল। আর এই হচ্ছে মেন রোড, এটা হচ্ছে স্টেশনের খুব কাছে এই হোটেলটা, এই হচ্ছে মেন রোড, খুব হ্যাপেনিং রোড আর কি।